প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক লাইভে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি তোমাদের ঈদ ভালোভাবে কেটেছে, তোমরা সুস্থ ছিলে, ভালো ছিলে এবং লেখাপড়া তোমরা নিশ্চয়ই করেছো। তো আমরা আজকের শুরু করি যে দুটি তড়িৎবাহী সমান্তরাল পরিবাহীকে যদি কাছাকাছি রাখা হয় তাহলে এদের মধ্যে কি পরিমাণ বল ক্রিয়া করবে সেটা আমরা বের করব। অর্থাৎ আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি, যে দুটি তড়িৎবাহী সমান্তরাল পরিবাহীর উপর ক্রিয়াশীল বল। তাহলে টপিকটা আমরা লিখতে পারি দুটি তড়িৎবাহী সমান্তরাল পরিবাহীর উপর ক্রিয়াশীল বল। লক্ষ্য করো, এখানে দুটো পরিবাহী, উভয়ের দৈর্ঘ্য সমান বিবেচনা করছি আমরা। একটা পরিবাহী হচ্ছে এবি আর একটা পরিবাহী হচ্ছে সিডি। এবি পরিবাহীর মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটা হচ্ছে আয়ন, সিডি পরিবাহীর মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটা হচ্ছে I2। আমরা হিসাব করব যে এই দুটো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন এদের মধ্যে কি পরিমাণ বল ক্রিয়া করবে সেটা আমরা বের করব। আমরা ধরে নিচ্ছি দুটো পরিবাহীর মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে r, উভয় পরিবাহী দৈর্ঘ্য হচ্ছে l, উভয় পরিবাহীর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে l। এর আগেও আমরা করেছি যে কোনো একটা সোজা পরিবাহীর মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহী থেকে লম্ব দূরত্বে আমরা একটা চৌম্বক ক্ষেত্র পাবো। সেই চৌম্বক ক্ষেত্রের মান আমরা বের করেছি আগে। সেটা কি ছিল? B ছিল মিউ নট I ডিভাইডেড বাই টয়েস বাই A। এটা ছিল লম্ব দূরত্ব। এখানে আমরা লম্ব দূরত্ব কত ধরেছি? R ধরেছি। তাহলে দেখো, এবি পরিবাহীর মধ্য দিয়ে আয়ন তড়িৎ প্রবাহিত হলে এখান থেকে R লম্ব দূরত্বে এখানে যে চৌম্বক ক্ষেত্র হবে সেই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে B1। তাহলে আমরা কি এবি পরিবাহীতে আয়ন তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রের মান, এটা হচ্ছে কি B1 ইকুয়াল টু হবে মিউ নট আয়ন ডিভাইডেড বাই কত আসবে? টয়েস বাই R। এখন দেখো, এই B1টা হচ্ছে এখানে। এইবার দেখো, সিডি পরিবাহীটা এখন কোন চৌম্বক ক্ষেত্রে আছে? B1 চৌম্বক ক্ষেত্রে আছে। তাহলে কিভাবে আছে? লম্বভাবে আছে।
তাহলে এই সিডি পরিবাহীর উপর ক্রিয়াশীল বল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব সিডি পরিবাহীর উপর ক্রিয়াশীল বল, এটাকে আমরা F1 ইকুয়াল টু কি হবে, আমরা জানি ILB sin থিটা, তাহলে যেটা সমকোণে আছে যেহেতু, তাহলে এখান থেকে তাহলে কি আসবে, তাহলে সিডি পরিবাহীর মধ্যে যে প্রবাহটা যাচ্ছে কত I2 L, মানে সিডি পরিবাহীর দৈর্ঘ্য L কোন চৌম্বক ক্ষেত্রে আছে, B1 চৌম্বক ক্ষেত্রে আছে, তাহলে হবে কত B1। তুমি মানটা বসিয়ে দাও, এখানে কি পাচ্ছ I2 L, B1 হচ্ছে কত মিউ নট I1 ডিভাইডেড বাই কত টয়েস বাই R। তাহলে এখান থেকে আমাদের কি আসছে মিউ নট I1 I2 L ডিভাইডেড বাই টয়েস বাই R, এটাকে একটা ইকুয়েশন ব্যবহার করব। অর্থাৎ সিডি পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের ইকুয়েশন হচ্ছে B সমান সমান F1 সমান সমান হচ্ছে মিউ নট I1 I2 L ডিভাইডেড বাই টয়েস বাই R। এখান থেকে এই ডিরেকশনটা কি হতে পারে, এই ডিরেকশনটা হতে পারে ডিরেকশনটা হচ্ছে এদিকে হচ্ছে এবার আমরা যদি বিপরীত দিকে বিপরীত হিসাবে যদি করি, তাহলে এইবার আসবো কি সিডি পরিবাহীতে I2 তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে আমরা আসি সিডি পরিবাহীতে কত I2 তড়িৎ প্রবাহের জন্য I2 তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রের মান, এটাকে আমরা দেই হচ্ছে কত B2 সমান সমান কত আসবে মিউ নট I2 ডিভাইডেড বাই টয়েস বাই R। তাহলে এইখানে হচ্ছে আমাদের B2, তাহলে AB পরিবাহীটা এখন কোথায় আছে, AB পরিবাহীটা আছে B2 চৌম্বক ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারি অতএব AB পরিবাহীর উপর ক্রিয়াশীল বল, অতএব AB পরিবাহীর উপর ক্রিয়াশীল বল F2 সমান সমান কি আসবে মিউ নট, তাহলে এটা আসবে কি I1 L B2। তাহলে এখানে আমরা I1 L মিউ নট I2 ডিভাইডেড বাই কি 2 পাই R, তাহলে এখান থেকে আসবে কত মিউ নট I1 I2 L ডিভাইডেড বাই টয়েস পাই R
ইকুয়েশন নাম্বার ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে এই ডিরেকশনটা কি হবে তাহলে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে দেখো f1 এর মান যায় f2 এর মান তাই তাহলে অতএব 1 ও 2 থেকে আমরা কি পাচ্ছি f1 সমান সমান হচ্ছে কত f2 তাহলে এটা সমান সমান আমরা ধরে নিই হচ্ছে কত f তাহলে আমরা এখন লিখতে পারি কি অতএব f সমান সমান লিখতে পারি আমরা মিউ নট i1 i2 l ডিভাইডেড বাই 2 পাই r 3 নম্বর ইকুয়েশন তাহলে দুটি তড়িৎবাহী পরিবাহী যদি সমান্তরালভাবে যদি কাছাকাছি থাকে তাহলে এদের মধ্যে যে বলটা কাজ করছে সেই বলের মান হচ্ছে এটা এখন দেখো এবি পরিবাহীতে তড়িৎ প্রবাহের ডিরেকশন যা আছে সিডি পরিবাহীতে তড়িৎ ডিরেকশন একই আছে অর্থাৎ এরা সমমুখী তড়িৎ প্রবাহ তাহলে দেখো এখানে কি হচ্ছে এইদিকে তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা F1 আর F2 থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আকর্ষণ তাহলে বলের ডিরেকশনটা কি হবে তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি এক কি সিদ্ধান্ত এক কি সমমুখী প্রবাহ হলে কি হবে আকর্ষণ সমমুখী প্রবাহ হলে কি হবে আকর্ষণ নির্দেশ করবে 2 তাহলে সমমুখী যদি আকর্ষণ হয় তাহলে বিপরীতমুখী প্রবাহটা হলে কি হবে বিকর্ষণ বিপরীতমুখী প্রবাহ কি হবে বিকর্ষণ তাহলে আমরা দুটি সমান্তরাল পরিবাহীর মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে ক্রিয়াশীল বল কি হবে সেই বলের মানটা আমরা বের করলাম এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা যেতে পারি সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের আধুনিক সংজ্ঞাটা এখান থেকে আমরা দিতে পারি সেটা কিভাবে দিচ্ছি দেখো অ্যাম্পিয়ারের আধুনিক সংজ্ঞা এখান থেকে অ্যাম্পিয়ারের আধুনিক সংজ্ঞাটা দেওয়া যায় কিভাবে দেওয়া যায় দেখো এখান থেকে F বাই L সমান সমান কি লিখতে পারি আমরা F ডিভাইডেড বাই L ইকুয়াল টু লেখা যায় মিউ নট I1 I2 ডিভাইডেড বাই টয়েস পাই R F বাই L এর অর্থ কি দাঁড়াচ্ছে F বাই L হচ্ছে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল যদি I1 equal to I2 equal to 1 ampere হয় I1 এবং I2 এর মান যদি 1 ampere হয় এবং R equal to 1 মিটার হলে কি দাঁড়ায় দেখি আমরা F by L সমান সমান কি লেখা যায় F divided by L সমান সমান লেখা যায় মিউ নটের মান কত মিউ নটের মান হচ্ছে 4 পাই into 10 to the power minus 7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার into 1 ampere into 1 ampere divided by twice pi into 1 meter সমান সমান হবে 2 into 10 to the power minus 7 নিউটন
পার মিটার। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, মিউ নটের মান আমরা কখন বসাই? 4 পাই ইন্টু 10⁻⁻7 কখন বসাই? শূন্য মাধ্যমের ক্ষেত্রে। তাহলে এখান থেকে সংজ্ঞায়িত করা যায় যে দুটো পরিবাহী প্রথমত কন্ডিশন হচ্ছে কি শূন্য মাধ্যমে থাকবে, এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 1 মিটার হলে উভয়ের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান 2 × 10⁻⁻7 নিউটন হয়, তখন ওই প্রত্যেকটা পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা বলবো হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে সংজ্ঞাটাকে আমরা এইভাবে দিতে পারি যে অসীম দৈর্ঘ্যের উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল পরিবাহী শূন্য মাধ্যমে অবস্থিত হলে এবং এদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হলে উভয়ের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান 2 × 10⁻⁻7 নিউটন হয়, তখন প্রত্যেকটি পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রাকে 1 অ্যাম্পিয়ার বলে। তো আমরা এই প্রশ্নটা শেষ করলাম যে দুটি তড়িৎবাহী সমান্তরাল পরিবাহীর উপর ক্রিয়াশীল বল, এটা হচ্ছে আমরা দেখলাম সেখান থেকে। তাহলে এখান থেকে দেখো একটা জিনিস আমরা বুঝতে পারি যে এই এফ এর মানটা তাহলে নির্ভর করছে কিসের উপরে? এফ এর মানটা নির্ভর করে হচ্ছে তড়িৎ দুটো পরিবাহীর মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তার উপরে নির্ভর করে, দৈর্ঘ্যের উপর নির্ভর করে, দুটো পরিবাহীর মধ্যবর্তী দূরত্বের উপরে নির্ভর করে। কিভাবে করে? এফ এর সাথে কি এই প্রবাহ মাত্রার গুণফলের সমানুপাতিক, যে এই দুটো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এরপর ক্রিয়াশীল বল পরিবাহী দ্বয়ের তড়িৎ প্রবাহ মাত্রার গুণফলের সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং পরিবাহী দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্বের ব্যস্তানুপাতিক। তো আমরা দুটি তড়িৎবাহী সমান্তরাল পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বলটা হিসাব করলাম। এখন আমরা যেটা করব যে একটা কুণ্ডলীর যদি চৌম্বক ক্ষেত্রে থাকে আর এই কুণ্ডলীর মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তাহলে ওই কুণ্ডলীটার অবস্থা কি হবে সেটা হচ্ছে আমরা হিসাব করব। অর্থাৎ তড়িৎবাহী চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী কুণ্ডলীর উপর ক্রিয়াশীল বল। তাহলে আমরা পরের টপিক যাচ্ছি, সেটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী কুণ্ডলীর উপর ক্রিয়াশীল বল বা টর্ক। তাহলে চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক। দেখো আমরা এখানে একটা আয়তাকার কুণ্ডলী নিচ্ছি, এটা হচ্ছে P Q R
এস হচ্ছে একটা আয়তাকার কুণ্ডলী, এর মধ্য দিয়ে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। কুণ্ডলীটা ঝুলন্ত অবস্থায় আছে, আর কুণ্ডলী এটা হচ্ছে বি সুষম চৌম্বক ক্ষেত্রে আমাদের এই কুণ্ডলীটা ঝুলন্ত অবস্থায় আছে। এই কুণ্ডলীটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এই যে কুণ্ডলীটা আমরা নিয়েছি সেটা হচ্ছে আয়তাকার কুণ্ডলী পি কিউ আর এস। এই আয়তাকার কুণ্ডলীটা বি সুষম চৌম্বক ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় আছে এবং কুণ্ডলী তলটা চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে আছে। তাহলে এই কুণ্ডলীর দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি আমরা কত। কুণ্ডলীর দৈর্ঘ্য হচ্ছে এল, কুণ্ডলীর প্রস্থ হচ্ছে বি। তড়িৎ প্রবাহ আই, চৌম্বক ক্ষেত্র সমান সমান হচ্ছে কত ডি। এখন দেখো তাহলে আমরা এখানে পি কিউ পরিবাহীর উপরে একটা বল কাজ করবে, কিউ আর এর উপর একটা বল কাজ করবে, আর এস পরিবাহীর উপর একটা বল কাজ করবে, এস পি পরিবাহীর উপর একটা বল কাজ করবে। তাহলে আমরা প্রথমে আসি যে পি কিউ পরিবাহীটা বি সুষম চৌম্বক ক্ষেত্রে আছে, তাহলে পি কিউ পরিবাহীর উপর বলটা হিসাব করি। তাহলে পি কিউ পরিবাহীর উপর বল F1, এর দৈর্ঘ্য, তাহলে এর তড়িৎ প্রবাহ হচ্ছে I, দৈর্ঘ্য হচ্ছে কত L, B sin 90 ডিগ্রি সমান সমান কত IL B। QR পরিবাহীর উপর বল F2, এটা হচ্ছে কত I, এর দৈর্ঘ্য কত B sin 0 ডিগ্রি, তারপর সমান্তরাল আছে, তাহলে এটা হয়ে গেল 0। RS F3 ইকুয়াল টু কত আসবে, তড়িৎ প্রবাহ হচ্ছে I, এর দৈর্ঘ্য হচ্ছে কত L, B sin 90, মানে এটা IL B। এবার আসি SP F4 ইকুয়াল টু কত আসবে I, এর দৈর্ঘ্য কত B sin 180 ডিগ্রি করবে 0। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে PQ আর RS এই দুটো বাহুর উপর ক্রিয়াশীল বলের মান হচ্ছে সমান, কিন্তু দেখো এই বলের অভিমুখ পরস্পর বিপরীতমুখী হবে, কারণ এখানে দেখো তড়িৎ প্রবাহ P থেকে Q এর দিকে যাচ্ছে আর এখানে তড়িৎ প্রবাহ R থেকে S এর দিকে আসছে, অর্থাৎ
এখানে তড়িৎ প্রবাহটা হচ্ছে পরস্পর বিপরীতমুখী। তাহলে কি হবে, এখানে যে বলটা কাজ করবে এই বলগুলো পরস্পর বিপরীতমুখী হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে পিকিউ এবং আরএস বাহুদ্বয়ের উপর ক্রিয়াশীল বলের মান সমান, কিন্তু অভিমুখ বিপরীতমুখী। তাহলে ফলে কি হবে, ফলে এই কুণ্ডলের উপরে একটা টর্ক প্রযুক্ত হবে। তাহলে এখানে কি হচ্ছে যে F1 এবং F3 সমান, এখানে F1 equal to F3, কিন্তু দিক বিপরীতমুখী। ফলে ফলে কি হবে, ফলে কুণ্ডলীর উপর টর্ক প্রযুক্ত হবে। তাহলে এই টর্কের মান কি হবে, তাহলে অতএব টর্ক টাও ইকুয়াল টু হচ্ছে বল ইনটু কি, লম্ব দূরত্ব। টর্ক এটাকে আমরা কি টাও সমান সমান কি বল ইনটু লম্ব দূরত্ব। বল হচ্ছে কত, F1 আর F3 মানে ILB, তাহলে এদের মধ্যে লম্ব দূরত্ব কত, এদের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে B। তাহলে দেখো এখানে একটা বল কাজ করছে, এখানে একটা বল কাজ করছে, এটাকে যদি এদিকে হয় তাহলে এটা হবে এদিকে, এটা যদি হয় F1 এটা হচ্ছে F3, এখান থেকে এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে কত, এটা হচ্ছে B। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো ILB ইনটু B, L আর B মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি, এটা হচ্ছে ক্ষেত্রফল IAB। এটা তো এক পাকের জন্য বললাম, যদি কুণ্ডলীর পাক সংখ্যা যদি n হয়, কুণ্ডলীর পাক সংখ্যা n হলে টাও ইকুয়াল টু কি আসবে IN এটাকে আমরা একটা ইকুয়েশন দিই। তাহলে দেখো এই টর্কের কারণে কি হবে, এই কুণ্ডলীটা চৌম্বক ক্ষেত্রে ঘুরে যাবে। যদি কুণ্ডলীর তলটা যদি চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণ করে, যদি কুণ্ডলী তল চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে টাও ইকুয়াল টু হবে IN AB sin থিটা। তাহলে কি হবে, তাহলে কুণ্ডলী তলটা এই উল্লম্ব রেখার সাথে কত ডিগ্রি কোণ করবে, উল্লম্ব রেখার সাথে কোণ উৎপন্ন করবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই অনুভূমিক বরাবর উপাংশটা তাহলে কি চলে আসবে, চলে আসবে হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে b cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, সেটা আসবে হচ্ছে sin থিটা আসবে। তাহলে এইটা আসবে আমাদের, এখান থেকে দেখো
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব টাও ভেক্টর ইকুয়াল টু লিখতে পারি IM A ক্রস B। এখানে এটা হচ্ছে কি ক্ষেত্রফল ভেক্টর, এখানে এটা হচ্ছে এটা সমান সমান লেখা যায় A ক্রস B। এখানে M ভেক্টর ইকুয়াল টু কি IM A, আর এটা হচ্ছে কি এটা হচ্ছে চৌম্বক ভ্রামক। তাহলে আমাদের এই টর্কের যে ডিরেকশনটা হবে, ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশন যেদিকে হবে আমাদের টর্কের ডিরেকশন সেদিকে হবে। তাহলে এখান থেকে M মানে হচ্ছে কি চৌম্বক ভ্রামক। তাহলে আমাদের কি করলাম আমরা, চৌম্বক ক্ষেত্রে স্থাপিত একটা তড়িৎবাহী কুণ্ডলীর উপরে ক্রিয়াশীল টর্কের ইকুয়েশনটা আমরা পেয়ে গেছি যে একটা কুণ্ডলীকে যে কোনো, আমরা যে ইকুয়েশনটা বের করেছি আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রে, আমরা যে কোনো কুণ্ডলীর ক্ষেত্রে আমাদের এই সমীকরণটা প্রযোজ্য হবে। যে কোনো কুণ্ডলীর ক্ষেত্রে আমাদের এই সমীকরণটা প্রযোজ্য হবে। তাহলে আমরা যদি কোনো তড়িৎবাহী কুণ্ডলীকে যদি কোনো চৌম্বক ক্ষেত্রে যদি আমরা স্থাপন করি এবং ওই কুণ্ডলীর মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তাহলে ওই কুণ্ডলীটা কী হবে, চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণন সৃষ্টি করবে, ফলে এর উপরে যে টর্ক প্রযুক্ত হবে সেই ক্রিয়াশীল টর্কের ইকুয়েশনটা আমরা বের করলাম। তো আজকের আমরা যেটা করলাম সেটা কি করলাম, যে দুটি তড়িৎবাহী সমান্তরাল পরিবাহীকে যদি আমরা কাছাকাছি স্থাপন করি তাহলে এর উপরে যে বল ক্রিয়া করবে সে বলের ইকুয়েশন বের করেছি। সমমুখী প্রবাহের জন্য বল কী হবে সেটাও বের করলাম। প্রবাহটা যদি বিপরীতমুখী হয় তাহলে কি হবে, তাহলে সেটাও আমরা বলেছি। তারপরে কি করলাম, একটা চৌম্বক ক্ষেত্রে যদি একটা তড়িৎবাহী কুণ্ডলীকে যদি রাখা হয় তাহলে এর উপরে যে একটা মানে টর্ক কাজ করবে সেই ক্রিয়াশীল টর্ক সেখান থেকে আমরা বের করেছি। এখানে আমাদের কি আসছে, একটা চৌম্বক ভ্রামক আসছে। নেক্সট ক্লাসে আমরা এই চৌম্বক ভ্রামক নিয়ে আলোচনা করব। তো তোমরা এই পর্যন্ত স্টাডি করো, ভালোভাবে একটু দেখো। আশা করি তোমরা সবাই ক্লাসটা ফলো করেছো। তো আমি আজকের এই পর্যন্তই রাখছি। সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের পক্ষ থেকে তোমরা যারা ক্লাস সরাসরি উপভোগ করেছো তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।